বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, আর এক পোড়ো বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছে এক অসহায় মেয়ের আর্তনাদ, আর তার সঙ্গে ছড়িয়ে পড়ছে এক কুটিল হাসি, তার সঙ্গে গোঙানি। মেয়েটার শরীরের দিকে তাকানো যাচ্ছে না, চোখের কোণে পানি শুকিয়ে এসেছে, ভারী নিঃশ্বাসও আছড়ে পড়ছে পুরো ঘরে। এর মধ্যেই এক নির্দয়ী পুরুষালী স্বর ভেসে উঠল। একমাত্র তোকে দিয়েই আমার রাগের পতন হয়, এই কারণেই এত রিস্কে তোকে এইখানে আনতে হয়েছে এলিফ। মেয়েটা দম বন্ধ করা বেদনাদায়ক কণ্ঠে কাকুতি মিনতি করে বলে উঠল। আমাকে ছেড়ে দিন। কিন্তু মেয়েটার সেই অসহায় কণ্ঠ যেন ওই নরকের নির্দয়ী পুরুষের কানে পৌঁছলই না, যেন তার ভেতরের অন্ধকার সমস্ত মানবিকতা গ্রাস করে নিয়েছে, বরং সে নিজের পাপের ঘড়াটা আরও ভরিয়ে তুলতেই ব্যস্ত। অন্ধকার ঘরের মধ্যে সেই পুরুষালী কণ্ঠ গোঙাতে গোঙাতে আবার বলে উঠল। সবে তো শুরু, আমার সব শেষ করে দিচ্ছে ওই কায়েনদেবী আর্সেনাল, কিন্তু একমাত্র সেই রাগের জ্বালা মেটাতে পারি আমি তোকে দিয়ে। কথাগুলোর সঙ্গে সঙ্গে মেয়েটার কান্না আরও তীব্র হয়ে উঠল। তার আর্তনাদ যেন দেওয়াল ছুঁয়ে ফিরে আসছে। কিছুক্ষণ পর সেই আর্তনাদ ধীরে ধীরে মিলিয়ে গেল। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল, একটা ভয়ঙ্কর নিস্তব্ধতা। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে দরজায় কয়েকবার টোকা পড়ল। বিরক্তিতে পুরুষটা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, মেঝেতে পড়ে থাকা প্যান্টটা তুলে নিয়ে তাড়াহুড়ো করে পরে নিল। তারপর বিরক্ত মুখে দরজার দিকে হাঁটতে হাঁটতে গিয়ে দরজাটা খুলল। দরজা খুলতেই চোখ মুখ কুঁচকে বলে উঠল। কেন আমার এনজয়িং মোমেন্টে এসে ডিস্টার্ব করেছিস? সামনে থাকা হাত পা ব্যান্ডেজ করা লোকটা বলে উঠল। মিস্টার মার্কো, আপনার ফোনে সেই ইভিনিং থেকে মিস রিদিয়ার কল এসে যাচ্ছে। মার্সেলো বাঁকা হাসি দিয়ে ফোনটা নিয়ে বলে উঠল। ওল্ড ম্যান তো এতক্ষণে টপকে গেছে, সেই দুঃখে বোধহয় আমাকে তার পাশে থাকার জন্য কল দিচ্ছিল। একটু থেমে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে একটু নাক টেনে বিদ্রূপ মাখা হাসি দিয়ে আবারও বলে উঠল। চিন্তা করো না বেবি, তোমার উঠবি তোমায় ভরসা দেবে তো। এই বলে ভয়ঙ্কর হাসি দিয়ে উঠল, কিন্তু পর মুহূর্তে হাসিটা মিলিয়ে গেল যখন সামনে দাঁড়ানো মার্সেলোর পার্সোনাল বডিগার্ড বলে উঠল। মিস্টার মার্কো, আপনার ওই ডোজে হার্ট অ্যাটাক তো হয়েছে, কিন্তু উনি এখনও বেঁচে আছে। কি? কথাটা শোনা মাত্রই মার্সেলো চমকে উঠল, এরপর কৌতূহল নিয়ে বলে উঠল। হসপিটালে তো ডক্টর ফিট করা ছিল, সে কিছু করেনি? স্যার, সে কিছু করার আগে কায়ানদেমির আর্সেনাল এর ফরেন ডক্টর ওখানে পৌঁছে গেছে। ইভেন ওনাকে এক প্রাইভেট ওটি রুমে অপারেট করা হচ্ছে, যেখানে একমাত্র কায়ানদেমির আর্সেনালের পাঠানো ডাক্তার আর নার্স অ্যালাউ। তাছাড়া একটা মাস্কিউটে পর্যন্ত অ্যালাউ নেই। ওটি রুমের বাইরে না হলেও 6 জন গার্ড পাহারা দিচ্ছে, আর হাসপাতালের বাইরে 10 থেকে 12, তাই কোনো কিছু করা সম্ভব হয়নি। কথাটা শোনা মাত্রই বাইরের বিদ্যুতের চমকানোর সঙ্গে যেন মার্সেলোর মাথার বিদ্যুৎ চমকে উঠল। রাগে ক্ষোভে চিৎকার করে বলে উঠল। অল টাইম এই কায়েনদেবী আর্সেনাল কি করে আমার আগে থাকে? তার মানে ও জানে এই হার্ট অ্যাটাকের রিজনও আমি? এর মধ্যেই ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে গর্জে বলে উঠল। কায়েনের রাইট হ্যান্ডের খবর কি? স্যার, এক রেজিস্ট্রি অফিসের সামনে দেখা গেছে মিস রিদিয়ার বড় সিস্টারের সঙ্গে। কথাটা শোনা মাত্রই মার্সেলো এক ঘর কাঁপানো হাসি দিয়ে বলে উঠল। ওহো, ওয়েডিং? কিন্তু ওই সেক্সির জন্য আমার খুব কষ্ট হচ্ছে। তাকে যে হাজব্যান্ডলেস হতে হবে। নো ওয়ারি, তার বোনের হাজব্যান্ড আছে তো, তাকে হাজব্যান্ডের অভাবই হতে দেবে না। এই বলে এক কুটিল হাসি ছড়িয়ে পড়ল ঘরের মধ্যে। এবার ফোনটা নিয়ে ফোন লাগালো রিদিয়ার নাম্বারে। রিদিয়া লিফট দিয়ে নিচে নেমে এসেছে। সেই মুহূর্তে ওর মুঠো ফোনটা বেজে উঠল। ফোনে নামটা দেখতেই ফোনটা রিসিভ করে বিরক্ত হয়ে চিৎকার করে বলে উঠল। এখন কেন কল দিয়েছেন? ওপাশ থেকে মন ভাঙা কণ্ঠে বলে উঠল। সরি উঠবি, আমি এক জরুরি কাজে ব্যস্ত ছিলাম। তোমাদের কোম্পানিতে কায়ান অ্যাটাক করেছে, সেইগুলোর জন্যই নিজে একটু চেষ্টা করছিলাম, কিন্তু শেষ রক্ষা করতে পারিনি। কথাটা শোনা মাত্রই রিদিয়ার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। রিদিয়ার সারা শরীর আগুন জ্বলে উঠল।
সে আবারও থমকে দাঁড়িয়ে পড়ল। এবার থমথমে গলায় বলে উঠল, এগুলো কখন হলো? আমাকে কেন বলেননি? দুপুরের দিকে উঠবি। আমাকে এই উঠবি বলা বন্ধ করুন। জানেন আপনি আমি কি সমস্যার সম্মুখীন হয়েছি? এখন এসে উঠবি বলছেন? কি হয়েছে? আমার নানা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এই বলেই রিদিয়া কান্না করে উঠল। এরপর ফুপাতে ফুপাতে বলে উঠল। আমার নানার হার্ট অ্যাটাক হয়েছে। মুহূর্তেই ওপাশ থেকে, ও মাই গড! নিশ্চয়ই কোম্পানির নিউজ পেয়ে এই প্রবলেম সৃষ্টি হয়েছে। তোমার নানার কিছু হলে আমি তোমাদের সবাইকে সামলে নেব, কিন্তু তুমি চিন্তা করো না। কথাটা শুনতেই রিদিয়ার রাগে শরীর জ্বলে উঠল। এমনিতেই মাথায় যন্ত্রণা উঠে গেছে তার, এত কিছুর জন্য। কায়েনের উপর ক্ষোভে তার পুরো মাথায় আগুন চেপে রয়েছে। তার উপর এই লোকের এই কথাবার্তা। সে দাঁতে দাঁত পিষে বলে উঠল, আমার নানার কিছু হবে মানে? আমার নানার কি হবে? আমার নানা ভালো আছে, আমার নানার কিচ্ছু হবে না। আর একবার ওই কথা মুখে আনবেন, আর একবার ওই কথা মুখে আনবেন না, না হলে আপনার মুখ আমি ছিঁড়ে ফেলবো। সরি, আমি ওইভাবে মিন করতে চাইনি। উঠবি। আপনাকে না বললাম আমাকে উঠবি বলবেন না? আমি আপনার কেন, আমি কারোর উঠবি হতে পারবো না, কারণ আমি এখন একজন নিকৃষ্ট মানুষের স্ত্রী। মুহূর্তে এই ওপাশ থেকে এক বজ্রপাতের মতো চিৎকার শোনা গেল। মানে কি? অন্য কারো স্ত্রী মানে? কিছু মুহূর্ত আগে আমার 3 কবুল বলে বিয়ে হয়ে গেছে, ম্যারেজ কন্ট্রাক্ট পেপারে সাইন করে। ফোনের ওপাশ থেকে শোনা গেল ছটফটানি আওয়াজ। ম্যারেজ কন্ট্রাক্ট কার সঙ্গে? কেন, কি জরুরি পড়েছিল তোমার যে তুমি ম্যারেজ কন্ট্রাক্ট পেপার সাইন করেছো? পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ কায়ান দেমির আরসলানের সঙ্গে। হোয়াট? না 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 না, বলে দাও তুমি মিথ্যে বলছো। আমি কল ধরিনি, তার জন্য তুমি আমাকে শাস্তি দিতে চাইছো, তাই না? সব শাস্তি দাও, কিন্তু এই কথাটা এই মুহূর্তে বলো না। আমি ওরকম একটা লোকের সঙ্গে নিজেকে জড়িয়ে নিশ্চয়ই মিথ্যে কথা বলবো না। কেন 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 কি দরকার পড়েছিল? তুমি না বলেছো তুমি ওই লোকটাকে ঘেন্না করো। রিদিয়ার বিরক্ত লাগছে। একে তো নিজের ফোনটা পর্যন্ত ধরেনি, এখন তার উপর চিৎকার করছে। এতটা স্পর্ধা তো রিদিয়া দেয়নি। তা সত্ত্বেও ভাবল হয়তো ব্যাপারগুলো নিতে পারেনি, তাই চোখ বুঝে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ঠান্ডা কণ্ঠে বলে উঠল, আমার নানাকে হসপিটালে অ্যাডমিট নিচ্ছিল না। কায়ান দেমির আরসলান সব পথ বন্ধ করে দিয়েছিল। আমি যদি সাইন না করতাম তবে আমার নানার ট্রিটমেন্ট হতো না। ওপাশ থেকে এক ভয়ঙ্কর গর্জন এলো। ট্রিটমেন্ট হতো না? হতো না তাই বলে তুমি সাইন করবে? আমি তো জানতাম তুমি খুব আত্মমর্যাদাযুক্ত মেয়ে, কিন্তু তুমি যে সেই কায়েনের পাওয়ারে নিজেকে ডুবিয়ে দিলে। রিদিয়া আর সহ্য হলো না। এমনিতেই তার মন মেজাজ কিছুই ভালো নেই। এরপর চোখ মুখ কুঁচকে বলে উঠল, আর একটা কথা বলবেন না। আমি আমার নানাকে ট্রিটমেন্ট করানোর জন্য আমাকে যদি আরো নিচে নামতে হতো আমি তাও আমি আপনাকে কৈফিয়ত কেন দেব? কি কারণে দিব? এতটা অধিকার আমি এখনো আপনাকে দেইনি। এই বলে রিদিয়ার আগে ফোনটা কেটে গেল। রিদিয়ার আগে হসপিটালে যাওয়ার জন্য পা বাড়ানোর জন্য উদ্যত হলো। ঠিক সেই মুহূর্তে গত রাতে সেই ড্রাইভারটা রেঞ্জ রোভার নিয়ে এসে রিদিয়ার সামনে এসে দাঁড়ালো। রিদিয়া ভ্রু কুঁচকে পাশ কাটিয়ে যেতে যাবে, ঠিক সেই মুহূর্তে ড্রাইভারটা দরজা খুলে বেরিয়ে এসে বলে উঠল, লেডি বস প্লিজ গাড়িতে এসে বসুন, না হলেই বিগ বস খুব রাগ করবে। লেডি বস একটা সাইন তার পুরো পরিচয়টাই বদলে দিল। কিন্তু এই সব কিছু তার কাছে শুধুই বিষ লাগছে। সে চলে যেতে যেতে রাগে ক্ষোভে বলে উঠল, আপনার বিগ বসকে বলে দেবেন আমার পা আছে, হেঁটে যেতে পারবো, আর সিএনজি চপার পয়সা আছে। এই সব বিলাসিতা আমি গ্রহণ করলাম না। রিদিয়া এই বলে গেটের বাইরে পা বাড়াতে যাবে, তার আগে গেটটা বন্ধ হয়ে গেল। রিদিয়া পেছন ঘুরে নাক ফুলিয়ে চিৎকার করে বলে উঠল, এসব কি হচ্ছে? গেট কেন বন্ধ? আমার লেট হচ্ছে, আমাকে যেতে হবে। আমার নানু হসপিটালে একা রয়েছে। লেডি বস আপনি যদি গাড়িতে না ওঠেন তবে এই গেটও খুলবে না। আর কি হচ্ছে? লেডি বস আপনি জানেন বিগ বস কেমন, তাই আমার মনে হয় না এখানে ইয়ার কি শব্দটা আসে।
রিদিয়া না পেরে দাঁতে দাঁত পিষে ক্রোধের অন্ধকারে ডুবে শেষ পর্যন্ত গাড়িতে গিয়ে বসল। রিদিয়া গাড়িতে বসতেই ঝড়ের সন্ধ্যা রাত পেরিয়ে সেই ঝলমলে উঁচু অট্টালিকার গেট ছাড়িয়ে কালো রেঞ্জ রোভারটা বেরিয়ে গেল। হাওয়ার ঝাপটায় গাছের পাতাগুলো দুলছে। কাজী অফিসের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে নিকোলাই, মুখে এক অদ্ভুত এক শান্তি। আকাশটা ধূসর মেঘে ঢাকা, যেন শহরটাও আজ একের পর এক নিঃশব্দে কিছু অপেক্ষা করছে। রাস্তার ওপাশে মাঝে মাঝেই গাড়ি চলে যাচ্ছে, কিন্তু সেই শব্দও যেন এই মুহূর্তে তার কানে পৌঁছাচ্ছে না। জারিয়ার চোখ বারবার অফিসের দরজার দিকে গিয়ে থামছে। মনে হচ্ছে ওই দরজার ওপাশেই লুকিয়ে আছে এমন একটা সিদ্ধান্ত, যা হয়তো তার পুরো জীবনটাই বদলে দিতে চলেছে। নিকোলাই হাসি মুখে জারিয়ার হাতটা ধরল, মনে এক অদ্ভুত শান্তি। আমি জানতাম তুমি আসবে। এরপর হাতটা ধরে অফিসের দিকে পা বাড়াবে, তখন জারিয়া পেছন থেকে বলে উঠল, দাঁড়ান। নিকোলাই পেছন থেকে ঘুরে জারিয়ার দিকে তাকিয়ে জারিয়ার কান্না ভেজা লালচে মুখটায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বলল, আর তোমার চোখের থেকে জল গড়তে দিও না। তোমার চোখের এক এক বিন্দু অশ্রু আমার হৃদয়ের এক এক ফোঁটা নিঃশব্দের রক্তবিন্দু। জারিয়া নিকোলাইয়ের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিকোলাইয়ের হাতটা ধরে কাপা কণ্ঠে বলে উঠল, এরকম হৃদয় কাঁপানো শব্দগুলো কি না বললে হয় না? আমার দুর্বল হৃদয় অনেক আগে আপনার হৃদয়ের কাছে বাধা পড়ে গেছে। তবে আজ আমি কিছু কথা বলতে চাই। নিকোলাই জারিয়ার আরেকটু কাছে এসে এক মৃদু হাসি টেনে জারিয়ার মুখের সামনের চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলে উঠল, বলো গ্রিন মিস্ট, তুমি যতক্ষণ চাও কথা বলতে পারো, আমি শুনবো। জারিয়া মাথা নিচু করে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, আপনার ধর্ম আলাদা। নিকোলাই জারিয়ার মুখে হাত দিয়ে জবাব দিল, আমার কোনো ধর্ম নেই, আমার ধর্ম তুমি। এগুলো আবেগের কথা। আমার পরিবার কখনোই আপনাকে মেনে নেবে না, না তো সমাজ মেনে নেবে না। নিকোলাইয়ের মনে এক অদ্ভুত শান্তি তৈরি হয়েছিল। হঠাৎ করেই তা যেন কোথায় মিলিয়ে গেল। মুহূর্তেই চেহারায় রং পাল্টে গেল। সে অবাক দৃষ্টিতে জারিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, গ্রিন মিস্ট, আমি এই মুহূর্তের চার্চের সামনে নয়, কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছি। তোমার আমাকে মানিয়ে নিতে হবে না, শুধু আমাকে একটু মেনে নাও। জারিয়া এবার তার ছলছল দৃষ্টিতে নিকোলাইয়ের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলে উঠল, মেনে নেওয়ার মতো শক্তি আমার কখনোই ছিল না, তাই এতদিন চুপ করে থেকেছি। কিন্তু আজ আর সেই নীরবতার বোঝা বয়ে বেড়ানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার মনের ভিতরে জমে থাকা এই কথাগুলো যেন প্রতিদিন একটু একটু করে আমাকে ভিতর থেকে পুড়িয়ে দিচ্ছে। বুকের ভিতর এক অদৃশ্য দহন জ্বলছে, যার আগুন থেকে আমি নিজেকেই বাঁচাতে পারছি না। শহরের আকাশে ততক্ষণে ঝড়ের প্রকোপ ঘনিয়ে এসেছে। ঠান্ডা হাওয়ার ঝাপটা চারদিকে ধুলো উড়িয়ে দিচ্ছে, আর বজ্রের মৃদু গর্জন শোনা যাচ্ছে। সেই অস্থির বাতাসের মধ্যেই চোখের পলক না ফেলে দাঁড়িয়ে আছে জারিয়া আর নিকোলাই। দুজনের চোখে জমে আছে অগণিত না বলা অনুভূতি। মনে হচ্ছে শহরের আকাশে যেমন ঝড় জমছে, ঠিক তেমনই ঝড় বইছে তাদের দুজনের হৃদয়ের ভিতরেও। না চাইতেও জারিয়ার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। এরপর আবারও কাপা কণ্ঠে বলে উঠল, আজ তাই সব দ্বিধা, সব ভয় দূরে সরিয়ে আপনার সামনে দাঁড়িয়েছি। যদি আজও এই সত্যিগুলো না বলতে পারি, তবে হয়তো সারা জীবন এই না বলা কথার ভারী আমাকে তাড়া করে বেড়াবে। তাই আজ আমি শুধু আমার হৃদয়ে সেই লুকিয়ে রাখা সত্যিটাই আপনাকে জানাতে এসেছি। তাদের এই দৃশ্য আশেপাশের অনেকের চোখে পড়ছে, কিন্তু তাদের দৃষ্টিকে, শহরের গর্জনকে, পরিবেশকে উপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছে দুটি মানুষ। জারিয়ার চোখ, নাক, মুখ লাল হয়ে উঠেছে। আর অন্যদিকে জারিয়ার এই ভাঙা কণ্ঠের প্রতিটা শব্দ যেন নিকোলাইয়ের বুকের ভেতর গিয়ে নিঃশব্দে আঘাত করছিল। তার চোখের গভীরে অদ্ভুত এক অস্থিরতা ছায়া ফেলল। ক্ষণিকের জন্য সে যে এক নতুন অধ্যায়ের আলো দেখেছিল, সেই অধ্যায় কি পূর্ণতা পাবে না? মনের ভেতরে এই ঝড়ের মাঝেও তবুও সে স্থির হয়ে জারিয়ার দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল এই মেয়েটার প্রতিটা কথা, প্রতিটা অশ্রু সে নিজের হৃদয়ের ভেতর নিঃশব্দে ধারণ করে নিচ্ছে। হঠাৎ জারিয়া নিকোলাইয়ের হাত ছেড়ে টি শার্টের কলার ধরে প্রায় নিজের সর্বসাহস দিয়ে কাপা কণ্ঠে বলে উঠল, ভালোবাসি, খুব ভালোবাসি। কথাটা শোনা মাত্র এই নিকোলাই যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে ঠিক শুনছে? যেই শব্দগুলো শোনার জন্য সে নিঃশব্দে উন্মাদ হয়ে উঠেছিল,
সেই শব্দগুলো আজ তার কানে বাজছে। তার চোখে ফুটে উঠল এক অদ্ভুত খুশির জোয়ার। সঙ্গে সঙ্গে জারিয়ার কোমর জড়িয়ে ধরল। তার মুখ থেকে একটাই কথা বেরিয়ে এলো, ব্রেন মিস্ট। আপনি আমাকে ভালোবেসেছেন, আর আমি সেই ভালোবাসার মায়া জালে নিজেকে জড়িয়ে নিয়েছি। অজান্তেই সীমাহীন ভালোবেসে ফেলেছি, যার কোনো পরিসীমা নেই। এবার জারিয়া চোখের পাতা নামিয়ে নিকোলাইয়ের কলার ছেড়ে দিল। আলতো করে কোমর থেকে নিকোলাইয়ের হাত সরিয়ে দিল, আর সমস্ত কিছু যেন নিকোলাইয়ের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সে তো জানতো তার গ্রিন মিস্ট শুধু তারই হবে, তবে আজ কেন এরকম মনে হচ্ছে? আজ কেন দুর্বল হয়ে পড়ছে? এর মধ্যেই জারিয়া আরেকটি বাক্য বলে উঠল, কিন্তু আমি আমার পরিবারকেও খুব ভালোবাসি, যাদের আমি আঘাত করতে পারবো না। আমাকে ক্ষমা করবেন। জারিয়া এই বলে ঘুরতে যাবে, তখন এক কঠিন পুরুষের ভাঙা কণ্ঠ বেরিয়ে এলো। কবুল। মুহূর্তেই জারিয়ার বুক কেঁপে উঠল। 2 হাত মুঠো করে নিজের বুকে চেপে রাখল। চোখ বেয়ে পানি গড়িয়েই পড়ছে। তখন আবার শুনতে পেল সেই ভাঙা কণ্ঠ, তোমার সঙ্গে দাঁড়িয়ে দিনের 5 ওয়াক্ত নামাজ পড়ব। প্রতিটি শব্দ যেন জারিয়ার হৃদয়ে তীব্রভাবে আঘাত করছিল। শব্দগুলো এতটাই গভীর, এতটাই সত্য যে সে আর স্থির থাকতে পারল না। ধীরে ধীরে পেছন ঘুরল সে, আর পেছনে তাকাতেই তার বুকটা যেন থেমে গেল এক মুহূর্তের জন্য। নিকোলাই দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে। সেই লালচে চোখ বেয়ে নিঃশব্দে গড়িয়ে পড়ছে অশ্রু, 1 ফোঁটা 2 ফোঁটা করে। একজন শক্ত নির্লিপ্ত মানুষকে এভাবে ভেঙে পড়তে দেখা, এটা যেন জারিয়ার হৃদয়কে আরও টুকরো টুকরো করে দিচ্ছিল। নিকোলাই স্থির দৃষ্টিতে জারিয়ার দিকে তাকিয়ে আবারও বলল, প্রতিটি নামাজের দোয়ায় আমি তোমাকে আর কায়ানকে চাইব। তোমরা দুজন ছাড়া তো আমি নিঃস্ব। জারিয়ার হাত পা কাঁপছে, ঠোঁটও অনবরত কেঁপেই চলেছে। নিকোলাই 1 পা এগিয়ে এসে বলে উঠল, আমি ফজরের নামাজের শুরু থেকে তাহাজ্জুদের নামাজের শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াত শেষ করব। এরপর জারিয়ার কাঁপতে থাকা কোমল হাত দুটো ধরে মাথায় একবার নিচু করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, সমাজের পরোয়া আমি করি না, তোমার পরিবারের পরোয়া আমি করি না, কিন্তু আমার পরোয়ার নামই তুমি, তাই তোমার জন্য সব কবুল। এরপর জারিয়ার চোখের পানি মুছতে মুছতে জারিয়ার ছোট্ট গালে হাত দিয়ে বলে উঠল, শুধু একটাই চাওয়া থাকবে আমার তোমার কাছে, কায়ান আর তোমার মাঝে কখনো আমাকে একজনকে বেছে নিতে বলো না, কারণ আমি পারবো না। জারিয়া নিঃশব্দে দাঁড়িয়ে আছে, আর তার চোখ দিয়ে এই মানুষটাকে পড়ার চেষ্টা করছে। তার কপালে আল্লাহ তাআলা কী করে এরকম একজন ভালো মানুষকে পাঠালো? সে কি এত ভালোবাসা পাওয়ার যোগ্য? এরপর কিছু মুহূর্ত দুজনেই নিশ্চুপ রইল। এরপর নিকোলাই জারিয়ার কপালে এক চুম্বন এঁকে বলে উঠল, তোমাদের দুজনের জন্য যদি কখনো নিজের জীবনটাও দিয়ে দিতে হয়। নিকোলাই বাক্য সম্পূর্ণ করতে পারল না, তার আগেই হঠাৎ ঠাস একটা গুলির বিকট শব্দ চারপাশ কাঁপিয়ে দিল। মুহূর্তের মধ্যে নিকোলাইয়ের বুকের নিচে এসে লাগলো বুলেটটা। চারপাশে হইচই শুরু হয়ে গেল। কেউ চিৎকার করছে, কেউ দৌড়াচ্ছে, কেউ ভয়ে স্থির হয়ে গেছে। কিন্তু জারিয়া কিছুই বুঝে উঠতে পারল না। হঠাৎ করেই তার বুকের নিচে এসে লাগলো বুলেট। কিন্তু এই বিশৃঙ্খলার মাঝেও সব কিছু যেন কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে গেল। জারিয়া কিছুই বুঝে উঠতে পারল না। তার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছে। নিকোলাই হঠাৎ বড় বড় চোখ করে মেন রোডের দিকে তাকালো, যেন এক মুহূর্তেই বুঝে গেল কি ঘটতে যাচ্ছে। পরের মুহূর্তেই সে জারিয়াকে শক্ত করে ঘুরিয়ে নিজের পিঠটা রাস্তার দিকে করে দিল। ঠিক তখনই ধাই ধাই আরও 2টো বুলেট ছুটে এসে তার পিঠে গেঁথে গেল। রক্ত ছিটকে উঠল বাতাসে। একটা কালো রঙের এসইউভি গাড়ি রাস্তা দিয়ে ঝড়ের বেগে ছুটে গেল, যেন কয়েক সেকেন্ডের মধ্যেই সব শেষ করে দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। নিকোলাই ঠোঁট কাঁপছে, যেন প্রাণটা এখনই বেরিয়ে যাবে। জারিয়া যেন সারা শরীর ঠান্ডা হয়ে আসছে। এক ভয় তার হৃদয়টাকে যেন এই মুহূর্তে থমকে দেবে। নিকোলাইয়ের শরীর কাঁপছে, ঠোঁট কাঁপছে, যেন কিছু বলতে চায়। জারিয়ার নিচের দিকে তাকিয়ে দেখলো তার সাদা চুড়িদারটা ভিজে উঠছে রক্তের উষ্ণতায়। নিকোলাইকে জড়িয়ে থাকা হাত দুটো ভেজা ভেজা লাগছে। হাতটা চোখের সামনে আনতেই যেন জারিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। চমকে উঠল সে, চোখ বড় বড় হয়ে গেল মুহূর্তেই। তার হাত গলে নিকোলাই পড়ে গেল নিচে। আশেপাশের লোক জমা হয়ে উঠল তাদের ঘিরে। জারিয়া কোনো বাজে স্বপ্ন দেখছে, তাই না? জারিয়া আবারও কোনো বাজে স্বপ্ন দেখছে। এটা হতে পারে না।
জারিয়ার নিজেকে পাগল পাগল লাগছে কেন? নিকোলাই এখনও তার দিকে একরাশ ভালোবাসা নিয়ে তাকিয়ে আছে। নিকোলাই তার রক্ত ভেজা হাতটা জারিয়ার দিকে বাড়াতেই জারিয়া নিজের শরীর কোনো ভার অনুভব না করে ধপ করে বসে পড়ল। আর নিকোলাই কাঁপতে থাকা ঠোঁটে জারিয়ার মুখে হাত দিয়ে ঠোঁটে এক মৃদু হাসি টেনে নিল। তার গলাটা যেন ভেঙে যাচ্ছে, শ্বাসের সঙ্গে এই শব্দগুলো ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে আসছে। যে যে জীবনটা দিয়ে দিতে সেটাও কবুল। নিকোলাইয়ের চোখ বন্ধ হয়ে গেল। হাতটা জারিয়ার মুখ থেকে আছড়ে পড়তে যাবে, ঠিক সেই মুহূর্তে জারিয়া নিকোলাইয়ের হাতটা নিজের মুখে ধরে বিড়বিড় করতে লাগলো। না 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 না। পরের মুহূর্তেই তার বুকের ভেতর জমে থাকা সমস্ত যন্ত্রণা বিস্ফোরিত হয়ে বেরিয়ে এলো। একটা বুক ফাটা আর্তনাদ ছিঁড়ে ফেললো চারপাশের বাতাস। না, কেউ আমার মানুষটাকে বাঁচাও প্লিজ। কেউ একটা অ্যাম্বুলেন্স ডাকো। কেউ কি শুনছো? ওকে বাঁচাও, ওকে বাঁচাও। আল্লাহ দোয়াই লাগে, কেউ ওকে হাসপাতালে নিয়ে চলো প্লিজ। লোকজন যেন দাঁড়িয়ে নাটক দেখছে, কেউ একটু তাদের পাশে সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না। প্রশাসন, পুলিশ কেসের ভয়ে কেউ এগিয়ে আসছে না, শুধু ঘিরে দাঁড়িয়ে আছে। এক অসহায় নারীর আর্তনাদ তাদের কানে পৌঁছচ্ছে না। এই নারীর গগন ফাটানো চিৎকারে বিদ্যুতের ঝলকানি পর্যন্ত নিঃশব্দ লাগছে, তবুও একটা মানুষ এগিয়ে যাচ্ছে না। কাঁচে মোড়া সেই রুমটার সোফার উপর বসে আছে কায়ান। সেখানে আধুনিক মেডিকেল স্টেপলারের সাহায্যে ক্ষত সেলাই করছে এক ডাক্তার। কায়ান চোখ মুখ শক্ত করে অন্যদিকে ফিরিয়ে রেখেছে, যেন ব্যথাটা চেপে রাখার চেষ্টা করছে। আর পাশেই দাঁড়ানো রয়েছে হাউস স্টাফ। ডাক্তার ক্ষতটা ভালো করে দেখে শান্ত গলায় বলল, ডোন্ট ওয়ারি, খুব ডিপ যায়নি, শুধু আপার চেস্টে লেগেছে, ভাইটাল অর্গান টাচ করেনি। আর একটু ডিপ হলে সিচুয়েশন সিরিয়াস হয়ে যেতে পারতো। লাকিলি ইউ আর সেফ। কথাটা শোনা মাত্রই কায়ান চোখ খুলে ঠোঁটের কোণে এক বিদ্রুপ হাসি টেনে বিড়বিড় করে বলে উঠল, You should learn how to kill a person, Mrs. Arsalan. কিছু মুহূর্ত পর ডাক্তার এবার সাদা ব্যান্ডেজ কাঁধ থেকে বক্ষদেশে জড়াতে জড়াতে শান্ত গলায় বলল, কয়েকদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, বাট ইউ শুড অ্যাভয়েড অ্যানি হেভি মুভমেন্ট। ঠিক তখনই হঠাৎ দরজা জোরে খুলে গেল। ঘরের শান্ত বাতাসটা যেন মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে গেল। হাঁপাতে হাঁপাতে ভেতরে ঢুকে পড়ল ক্রিস্টিয়ান। তার চেহারায় আতঙ্ক স্পষ্ট, বুক উঠানামা করছে দ্রুত শ্বাসে। সে দৌড়ে এসে কায়নের সামনে দাঁড়িয়ে পড়ল। এই দৃশ্য দেখে কায়নের ভ্রু কুঁচকে গেল। নিজেকে কোনো রকমের সামলে ক্রিস্টিয়ান হাঁপাতে হাঁপাতে কাপা গলায় বলল, স্যার স্যার। কায়ন বিরক্ত হয়ে বলে উঠল। নিকো কে? ক্রিস্টিয়ানের গলাটা যেন শুকিয়ে গেছে, তবুও কষ্ট করে বলে উঠল, স্যার, নিকো স্যার হ্যাজ বিন শট। ক্রিস্টিয়ানের কথাটা শেষ হতেই কেমন যেন পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। কায়ান কোনো কথা বলল না, সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। তার মুখে কোনো আবেগ নেই। নিজে বেডরুমের দিকে পা বাড়াতে যাবে, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ডাক্তার সাধারণভাবেই বলে উঠল, স্যার, ইউ নিড মোর ট্রিটমেন্ট। কায়ান শুনল না, সেই দেখে আবার বলে উঠল। স্যার, ইউ। বাক্যটা শেষ করার সুযোগও পেল না সে। মুহূর্তের মধ্যে ভারী পায়ের শব্দ তুলে কায়ান ফিরে এলো। তার হাত বজ্রগতিতে উঠে এসে ডাক্তারের গলার নলি চেপে ধরল। ডাক্তার হঠাৎই শ্বাসরোধ হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ক্রিস্টিয়ান, হাউস স্টাফ সবাই স্থির হয়ে গেল, কেউ নড়তেও সাহস পাচ্ছে না। কায়ানের নীলাভ চোখ দুটো এখন রক্তিম হয়ে উঠেছে, মনে হচ্ছে চোখের ভেতর আগুন জ্বলছে। তার গলার পেশিগুলো ফুলে উঠেছে, হাতের শিরাগুলো টানটান হয়ে উঠেছে। সে ডাক্তারের মুখের কাছে ঝুঁকে ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে বলল, শুনলি না কি বললো? শুনলি না আমার নিকো গুলিবিদ্ধ হয়েছে, আর আমাকে ট্রিটমেন্ট দেখাচ্ছিস? একটা শব্দ বার করবি তো এখানে তোর নলি ছিঁড়ে ফেলবো। ডাক্তার কাঁপছে, তার চোখে আতঙ্ক জমে উঠেছে। মনে হচ্ছে আর এক সেকেন্ডও এই চাপ থাকলে সে হয়তো অজ্ঞান হয়ে যাবে। কায়ান হঠাৎ হাতটা ছেড়ে দিল। ডাক্তার হাঁপাতে হাঁপাতে মেঝেতে প্রায় শুয়ে পড়ল। রুমের সবাই নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে। কায়ান আর কিছু বলল না। সে ঘরের ভেতর নিজের রুমের দিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতেই তার গলা থেকে বেরিয়ে এলো এক শীতল ভয়ঙ্কর নির্দেশ, ক্রিস, শার্ট পরে আস্তে আস্তে যেন আমার সামনে শুটারদের লিস্ট থাকে, হ্যাঁ ঢাকা সব হসপিটালে জানিয়ে দাও, ওর কিছু হলে পুরো ঢাকে আগুন জ্বলবে।
You understand, right? What I mean? পেছন থেকে ক্রিস্টিয়ান কাপা কণ্ঠে শুধু একটাই জবাব দিল। Yes, big boss. কিছু মুহূর্ত আগে কালো রঙের রেঞ্জ রোভার গাড়িটা হাসপাতালের সামনে এসে থামতেই যেন চারপাশের বাতাসও মুহূর্তের জন্য থমকে গেল। গাড়ি থামার সঙ্গে সঙ্গেই ড্রাইভার তাড়াতাড়ি করে নেমে এসে পেছনের দরজার সামনে দাঁড়ালো এবং ভদ্রতার সঙ্গে দরজাটা খুলে দিল। রিদিয়া নিজেই দরজা খুলে নামতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ড্রাইভার সেটা করে ফেলায় সে ভেতরে ভেতরে একটু বিরক্ত হয়ে উঠল। এই অতিরিক্ত ফর্মালিটি সব কিছুই তার কাছে অস্বস্তিকর লাগছে। এমন বিলাসিতা যেন তার স্বাভাবিক জীবনের সঙ্গে একদমই মেলে না। গাড়ি থেকে নেমে দাঁড়াতেই সে গভীর একটা নিঃশ্বাস ছাড়ল। বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আছে। মাত্র ঘণ্টাখানেক আগেই এই হাসপাতাল থেকেই সে বেরিয়েছিল, তবে তখন যেন সে ছিল এক অন্য মানুষ, এক অন্য পরিচয়ে। কিন্তু এখন যেন সেই পরিচয়টাই বদলে গেছে। জীবনের অদ্ভুত খেলায় মানুষ কত দ্রুত কত কিছু বদলে যেতে পারে। রিদিয়া ধীরে ধীরে হাসপাতালের দিকে তাকালো, আর তাকিয়েই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে প্রায় 10-12 জন বিদেশি গার্ড। তাদের সবার পোশাক একরকম, গম্ভীর চেহারা আর চোখে কঠোর সতর্কতা। ড্রেস কোডটা কেমন যেন পরিচিত লাগলো, একদম কায়ানের গার্ডদের মতো। রিদিয়া একটু অবাক হয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তেই গার্ডগুলো একসঙ্গে মাথা নিচু করে তাকে সম্মান জানালো। এই দৃশ্যটা তার কাছে আরও অদ্ভুত লাগলো। সে যেন কিছুই বুঝে উঠতে পারছে না, কিন্তু কিছু ভাবার সুযোগই পেল না সে। ঠিক তখনই হঠাৎ করেই তীব্র গর্জন তুলে একটা অ্যাম্বুলেন্স এসে থামলো তার একদম পাশে। অ্যাম্বুলেন্সের দরজা খোলার শব্দ যেন রাতের নীরবতা চিরে দিল। মুহূর্তের মধ্যেই হাসপাতালের কয়েকজন স্টাফ তাড়াহুড়ো করে স্ট্রেচার নামালো, আর সেই স্ট্রেচারের উপর শুয়ে আছে একজন মানুষ, যার পুরো শরীর রক্তে ভেজা। রক্তে ভেজা সেই মানুষটা আর কেউ নয়, নিকোলাই। মুখটা ফ্যাকাশে, চোখ বন্ধ, আর তার হাতটা শক্ত করে ধরে আছে জারিয়া। জারিয়ার শরীর থরথর করে কাঁপছে, চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। তার চিৎকার আর কান্নায় যেন চারপাশের বাতাস কেঁপে উঠছে। নিকোলাইয়ের মুখটা স্পষ্ট হতেই কয়েকজন গার্ড যেন হতভম্ব হয়ে গেল। তারা উদ্বিগ্ন হয়ে দ্রুত সেদিকে ছুটে এলো। তাদের মধ্যে একজন চমকে উঠে বলে উঠল, কিন্তু জারিয়ার অবস্থা এমন যে সে ঠিকমতো কথা বলারও অবস্থায় নেই। তার চোখে মুখে এমন এক ভয় আর অসহায়তা ফুটে উঠেছে যেন পৃথিবীর সব আলো একসঙ্গে নিভে গেছে। সে শুধু ভেঙে পড়া কণ্ঠে চিৎকার করে বলে যাচ্ছে, আমার মানুষটাকে বাঁচান প্লিজ, কেউ আমার মানুষটাকে বাঁচান। ও আল্লাহ, রক্ষা করো আমায়, এভাবে আঘাত করো না। তার কণ্ঠে এমন এক আর্তনাদ ছিল যা শুনে আশেপাশের লোকেদের বুক পর্যন্ত কেঁপে উঠছিল। জারিয়া যেন চারপাশে কিছুই দেখতে পাচ্ছে না, না হাসপাতাল, না মানুষজন, কিছুই না। তার দৃষ্টি আটকে আছে শুধু নিকোলাইয়ের মুখে, যেন সেই মুখটাই এখন তার পুরো পৃথিবী। কিন্তু এই দৃশ্য দেখে রিদিয়া যেন পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্ন দেখছে। তার মাথায় একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি হচ্ছে এসব? আপু, এই আঙ্কেলে মানে এনার কি হয়েছে, আর তুই ওনার সঙ্গে কি করছিস? সে জারিয়ার সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। জারিয়া যেন এখন অন্য এক জগতে আছে, তার কানে কোনো কথাই পৌঁছাচ্ছে না। তার চোখে এখন শুধু একটাই দৃশ্য, রক্তে ভেজা নিকোলাইয়ের মুখ। আর তার হৃদয়ে তখন একটাই দোয়া ঘুরপাক খাচ্ছে, তার ভালোবাসার মানুষটাকে যেন তার কাছে ফিরিয়ে দেয়। ধরনীর বুক জুড়ে রাত ক্রমেই গভীর হয়ে উঠছে। সেই গভীরতার সঙ্গে যেন আরও তীব্র হয়ে উঠেছে ঝড়ের তাণ্ডব। গ্রামের দিকে গাছপালা বেশি হওয়ায় ঝড়ের প্রভাবও যেন আরও ভয়ঙ্করভাবে অনুভূত হচ্ছে। এই তীব্র ঝড়ের মধ্যেই তারা আশ্রয় নিয়েছে গ্রামের একটি পুরনো পল্লী বিদ্যালয়। ঠিক এখানেই অল্প কিছুক্ষণ আগে তাদের বিয়েটাও সম্পন্ন হয়েছে। সব কিছু যেন এক ঝড়ের মধ্যেই ঘটে গেল। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। সময় অনেক রাত হয়ে গেছে। জিনিয়া আর মাহিয়ার চোখ মুখ কান্নায় ফুলে লাল হয়ে আছে। এতক্ষণে তাদের পরিবারে কী পরিস্থিতি তৈরি হয়েছে সেই চিন্তায় দুজনেই ভেঙে পড়ার মতো অবস্থা।
এই অস্থিরতার মাঝেই আইদিন একটু উদ্বিগ্ন গলায় এমিরের দিকে তাকিয়ে বলে উঠল, কী রে এমো, এরকম স্টর্মে বেরোবো কী করে? মেয়েগুলো তো কেঁদে কেঁদে অস্থির হয়ে উঠছে। এমির কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে সে মাথা ঘুরিয়ে সেই গ্রামের শিক্ষিত লোকটার দিকে তাকালো। তারপর বলে উঠল, আচ্ছা, এবার কি আমাদের ফোনগুলো পেতে পারি? আমাদের সত্যি এবার ফোনগুলো নিট। লোকটা এমিরের কথা শুনে মাথা নাড়ল। তারপর মুরব্বিদের কাছ থেকে ফোনগুলো নিয়ে এসে তাদের হাতে তুলে দিল। ফোনগুলো হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে যেন সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। এমির নিজে গিয়ে জিনিয়া আর মাহিয়ার হাতে তাদের ফোন তুলে দিল। যেই তারা ফোনগুলো সুইচ অন করলো, সঙ্গে সঙ্গে একটার পর একটা নোটিফিকেশানের শব্দে পুরো ঘরটা যেন কেঁপে উঠল। মিসড কল, মেসেজ সব মিলিয়ে যেন ফোনগুলো এতক্ষণ অপেক্ষা করছিল। ঠিক সেই মুহূর্তেই আইদিনের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটি নাম, মিস্টার ডেঞ্জার। নামটা দেখা মাত্রই আইদিন ভ্রু কুঁচকে এমিরের দিকে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ রে, কাই কি জেনে গেছে নাকি? এখন কি বলবো? এমির আইদিনের ঘাড়ে হাত রেখে তার নির্লজ্জ হাসি দিয়ে বলে উঠল, আরে ভয় পাচ্ছ কেন? আমি আছি না, তুমি রিসিভ করো। এমিরের কথা শুনে আইদিন চোখ ঘুরিয়ে তাকিয়ে পড়ল। যেন এর উপর বিশ্বাস করা আর কলা গাছের উপর বিশ্বাস করা একই ব্যাপার। আইদিন শেষমেশ ফোনটা রিসিভ করলো। এরপর ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর গর্জন। হোয়াট দ্য ফাক ইউ গাইস? কেউ তোদের রিচ করতে পারছে না। তোদের লাস্ট লোকেশন আমার চেক করতে হচ্ছে। কায়ানের কণ্ঠে এমন এক রাগ আর অস্থিরতা ছিল যে মনে হচ্ছিল সে যেন ফোনের ওপাশ থেকেও সব কিছু ভেঙে ফেলতে পারে। ফোনের ওপাশে শোনা যাচ্ছে কায়ানের ভারী নিঃশ্বাস। এরপর কায়ান আবারও বলে উঠল, এমির তোর সঙ্গে? আর ইউ গাইস ওকে? যেই চিৎকার ফোনের ভেতর থেকেই এমিরের কানে পৌঁছালো, কিন্তু সেই রাগের মাঝেও স্পষ্ট একটা দুশ্চিন্তা মিশেছিল। এমির হঠাৎ একটু সোজা হয়ে দাঁড়ালো। তার মুখেও এবার অদ্ভুত এক সতর্কতার ছাপ ফুটে উঠল। আইদিনও অবাক হয়ে গেল। সে কৌতূহল আর বিস্ময় নিয়ে বলল, হ্যাঁ, এমির আর আমি একসঙ্গে, আমরা ঠিক আছি কাই। বাট তোকে এত টেন্স লাগছে কেন কাই? সামথিং হ্যাপেন ম্যান? নিকো গট শট বাই দ্যাট বাস্টার্ড। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই যেন সময় থেমে গেল। আইদিনের চোখের রং মুহূর্তেই বদলে গেল। তার মুখ কান লাল হয়ে উঠল, চোয়াল শক্ত হয়ে গেল। এই চেহারার সঙ্গে খুব কম মানুষই পরিচিত, কারণ আইদিন সাধারণত শান্ত, হাসি ঠাট্টা করা ঠান্ডা মাথার মানুষ। কিন্তু যখন তার ভেতরের এই ভয়ঙ্কর রূপটা জেগে ওঠে, তার মানে বিষয়টা খুবই গুরুতর। এমিরও সেটা বুঝে গেল। আইদিন পকেটে হাত ঢুকিয়ে এক অদ্ভুত দৃঢ়তা নিয়ে দাঁড়ালো। তারপর দৃঢ় কণ্ঠ নিয়ে বলে উঠল, আমরা এক্ষুনি আসছি। আইদিন ফোনটা কেটে দিল। এরপর আর এক মুহূর্তও নষ্ট করল না। এমিরের হাত থেকে গাড়ির চাবিটা নিয়ে সে দ্রুত বাইরে এগিয়ে যেতে লাগলো। ঝড় বৃষ্টি কিছুই যেন তাকে থামাতে পারবে না। যেতে যেতে শুধু একটাই কথা বলল, আমাদের এক্ষুনি বেরোতে হবে। নিকো, গড শট বাই মার্কো। কথাটা শুনে এমির যেন কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল। সে কি ঠিক শুনছে? কিন্তু বাস্তবতা বুঝতে না বুঝতেই তার চোখের রং বদলে হয়ে গেল রক্তিম। হাতের পেশিগুলো টানটান হয়ে উঠল, মুখের চোয়াল শক্ত হয়ে গেল। তার ভেতরে সেই চেনা অন্ধকার যেন জেগে উঠল। ঠিক তখনই সে শুনতে পেল মাহিয়ার কান্নার চিৎকার। এমিরের দৃষ্টি সেদিকে ঘুরল। দেখল মাহিয়া ফোন কানে ধরে কাঁদছে, আর তার কান্নার শব্দ ক্রমেই বেড়ে যাচ্ছে। মাহিয়া ফোনটা রাখতেই জিনিয়ারও কান্না শুরু হয়ে গেল। এই দৃশ্য দেখে এমির দ্রুত তাদের দিকে এগিয়ে গেল। সেদিকে যেতেই জিনিয়া কাঁপতে কাঁপতে এমিরের হাত ধরে কাতর গলায় বলল, আমাদের তাড়াতাড়ি একটু ঢাকায় ছেড়ে দেবেন, আমার নানা হাসপাতালে অ্যাডমিট। এই মুহূর্তে এমিরের মুখে আর কোনো হাসি নেই, না কোনো ঠাট্টা, না কোনো দুষ্টুমি। তার চোখে শুধু কঠিন এক দৃঢ়তা। জারিয়া তার হাত ধরে নরম সুরে অনুরোধ করলেও সেই মুহূর্তে যেন সে সেটা পুরোপুরি উপলব্ধি করতে পারল না। সে শুধু শান্ত কিন্তু কঠোর কণ্ঠে বলল, আসো, আমাদেরও এক সেকেন্ড এখানে অপেক্ষা করার সময় নেই। এরপর গ্রামের সবাইকে বিদায় জানিয়ে তারা দ্রুত ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ল। হাসপাতালের সেই লম্বা করিডোরে এক অদ্ভুত ভারী নীরবতা জমাট বেঁধে আছে।
ওটি রুমের দরজার উপরে লাল আলোটা জ্বলছে একটানা স্থির। ভেতরে এখন জীবন মৃত্যুর লড়াই চলছে। ওটি রুমের ঠিক সামনে দাঁড়িয়ে আছেন জাহানারা বেগম আর ইমলা বেগম। দুজনের মুখেই গভীর ক্লান্তি আর ভয়ের ছাপ স্পষ্ট। ওটি রুমের ভেতরে শুয়ে আছেন আদনান সাহেব। ডাক্তাররা বলেছে এই মুহূর্তে অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই। অপারেশন না করলে তাকে বাঁচানো সম্ভব নয়। ঠিক সেই সময় করিডোরের থেকে রিদিয়া ছুটে আসার শব্দ শোনা গেল। নানাই ওটিতে কেন আম্মু? এমার্জেন্সির রুম থেকে বললো নানাইকে ওটিতে পাঠানো হয়েছে। অপারেশন না করলে তো নানাইকে বাঁচানো যেত না। এই কথাটা বলার পর যেন তার ভেতরের সব শক্তি ভেঙে পড়ল। তিনি আবার কান্নায় ভেঙে পড়লেন। রিদিয়ার বুকের ভেতর তখন ভয়ের ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে। মাথার ভেতর যেন সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছে। হঠাৎ তার মনে এক ভয়ঙ্কর প্রশ্ন ভেসে উঠল। নানাই কি সত্যি কোম্পানির খবর পেয়ে হার্ট অ্যাটাক করেছে? যদি তাই হয় তাহলে ওই নিকৃষ্ট লোকটাকে এবার সত্যিই জানে মেরে ফেলবো। তোমাদের কতবার ফোন করেছি আম্মু আর মামি, তোমরা ফোন কেন ধরেছিলে না? ভাইয়াদের বাসায় যাওয়ার পর বিকেলের দিকে কারা যেন শ্যামকে আধমরা অবস্থায় ফেলে যায়। কেন ট্রিপে গেছিল কে জানে। কথাটা শোনা মাত্রই রিদিয়া স্তব্ধ হয়ে গেল। আজ যেন সব কিছু একসঙ্গে ঘটছে, অস্বাভাবিক অজানা ভয়ঙ্কর ঘটনা। কিন্তু তার মাথায় এত কিছু ভাবার শক্তিও যেন নেই। হঠাৎ সে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ধীরে বসে পড়ল। তার চোখে ক্লান্তি, কণ্ঠে ভাঙা অসহায়তা। সে কষ্ট করে বলল, তোমরা জানলে কি করে আম্মু? একটা মানুষকেও ফোনে করে পাইনি আজ আমি। কয়েকজন কালো পোশাক পরা লোক গিয়ে বলল তো নানাই হাসপাতালে অ্যাডমিট। আমরা তো বিশ্বাস করতে চাইনি। তারপর ওরা বড় ভাইয়ের নাম বলল। তারপর মনে পড়লো এই রোগগুলো বড় ভাইয়ের সঙ্গে থাকতো। এই কথাটা শুনে রিদিয়ার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। হাসপাতালের বাইরে তাকাতেই সে দেখল সত্যিই কয়েকজন লোক পাহারা দিচ্ছে। সামনে দাঁড়ানো গার্ডগুলোর মুখেও সেই কঠোর সতর্কতা। তার বুকের ভেতর তখন অদ্ভুত এক ঝড় বইছে। সে মনে মনে ভাবল, বড় ভাই মানে ওই নিকৃষ্ট লোকটা, উনি এনেছেন আম্মুদের। এটাও বিশ্বাসযোগ্য, কিন্তু আম্মু যে ওনাকে বড় ভাই বলছে, সেই সম্পর্ক কি আর আছে? আমি কি করে বলবো ওই লোকটা এখন আমার স্বামী? ও আল্লাহ, এ আমায় কোন পরিস্থিতিতে ঠেলে দিলে? আমি কি এমন পাপ করেছি যে এরকম একটা মানুষকে আমার স্বামী বানিয়ে দিলে? গুদামের বাইরে দাঁড়িয়ে রয়েছে দুটো এসইউভি গাড়ি আর 3টা শাটার ট্রাক। তার পাশে সারি করে রাখা কয়েকটা বড় বড় কন্টেনার ট্রাক। নদীর দিক থেকে ভেসে আসছে কোনো লঞ্চের ভারী ইঞ্জিনের শব্দ। গুদামের ভেতর থেকে ভেসে আসছে হইহুল্লোড়, মাতালদের কর্কশ হাসি, বিকৃত চিৎকার। বাতাসের সঙ্গে মিশে আসছে তীব্র মদের গন্ধ। মনে হচ্ছে ভেতরে বসে চলছে কোনো অশুভ উল্লাস, যেখানে মানবিকতা, ভয় বা সতর্কতার কোনো অস্তিত্ব নেই। গুদামের বাইরে দাঁড়িয়ে আছে আরও 6-7 জন লোক। এর মধ্যেই ওখানে উপস্থিত হলো গর্জন তুলে একটা ফরারি আর একটা রেঞ্জ রোভার। হঠাৎ করে সেই গাড়ির শব্দে বাইরে দাঁড়িয়ে থাকা লোকগুলো চমকে উঠে সোজা হয়ে দাঁড়ালো। কেউ সিগারেটটা ফেলে দিল, কেউ তাড়াতাড়ি কোমরের বন্দুকটা শক্ত করে ধরল। ফরারির ইঞ্জিন ধীরে ধীরে থেমে গেল। রেঞ্জ রোভারও গিয়ে থামল ঠিক তার পাশে। কিছু সেকেন্ড চারপাশে শুধু ঝড় ছাড়া আর কিছুই শোনা গেল না। তারপর ধীরে ধীরে গাড়ির দরজা খুলল। অন্ধকারের মাঝখান থেকে নেমে আসছে কালো রেইনকোট জড়ানো লম্বা চওড়া অবয়বের 3 জন মানুষ। প্রতিটা পদক্ষেপের শব্দ যেন এগিয়ে আসছে। কোনো তাড়া নেই, মুখে কোনো কথা নেই, শুধু চোখে আগুন জ্বলছে। সেই ঝড়ের রাতেই সেখানে উপস্থিত হয়েছে তাদের যমদূত। গুদামের সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্যে একজন এগিয়ে এসে গলা উঁচু করে বলল। কথাটা শেষ করার আগেই হঠাৎ এক বিকট শব্দে চারপাশ কেঁপে উঠল। ধাতব বজ্রপাতের মতো একটা শব্দ। পরের মুহূর্তেই লোকটার গলা ছিদ্র করে বেরিয়ে এলো উষ্ণ রক্ত। সে চোখ বড় বড় করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল, তারপর ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। মুহূর্তেই বাকিরা বুঝে গেল এরা কোনো সাধারণ আগন্তুক নয়। পরের সেকেন্ডেই তাদের দিক থেকে ঝাঁকে ঝাঁকে গুলির শব্দ ছুটে এলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার,
সেই 3জন মানুষকে এখনই দেখা যাচ্ছে না। গুলিগুলো যেন তাদের ছুঁতেই পারছে না। এরপর ট্রাকের আড়াল থেকে একটার পর একটা গুলির শব্দ ছুটে গেল তাদের দিকে ঝড়ের মতো। পরের মুহূর্তেই সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর হাত পা থেকে রক্ত ছিটকে উঠল। কেউ হাঁটুতে গুলি খেয়ে মাটিতে বসে পড়ল, কারোর কাঁধ ভেঙে গেল, কেউ আবার চিৎকার করে মাটিতে গড়িয়ে পড়ল। পুরো ঘটনাটা ঘটল মাত্র কয়েক সেকেন্ডে। 3জন মানুষ ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের দিকে, আর তাদের হাতে ধরা অস্ত্রের ধাতব অংশ মাটির ওপর হালকা ঘর্ষণের শব্দ তুলছে। এক ঠান্ডা ভয়ঙ্কর শব্দ।